নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জীবনের বিভিন্ন ব্যথা, যন্ত্রণা, কষ্ট নিরাময়ের প্রচেষ্টা আমরা কিন্তু করব। শুধুমাত্র শারীরিক যন্ত্রণাই যে আমাদের যন্ত্রণা দেয় তা কিন্তু না, এমন কিছু সমস্যাও রয়েছে যে সমস্যাগুলো হয়তো আপনাকে সেরকম ভাবে কিছু বোঝায় না, কিন্তু তারা কিন্তু একটা বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই যে কোনো সমস্যাকে আপনি অবশ্যই গুরুত্বের সাথে নেবেন এবং তার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন এবং অবশ্যই এমন কোনো প্যাথিকে নির্বাচন করবেন যে প্যাথির সাহায্যে এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আপনি সঠিক একটা ট্রিটমেন্টের মধ্যে থেকে নিজেকে এবং নিজের পরিবারের মানুষদের ভালো করে তুলবেন। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা মনেরও ব্যথা এবং শরীরেরও ব্যথা। কারণ যখন শরীরে যন্ত্রণা বাড়তে থাকে তখন আপনার কিছুই ভালো লাগবে না, কোনো কাজে আপনার মন বসবে না। ঠিক সেরকম একটা প্রবলেমের নাম রিউমাটয়েড আর্থারাইটিস। কি এই সমস্যা? মোটামুটি যারা এনবিপির অনুষ্ঠান দেখেন তারা কিন্তু জেনে গেছেন আমাদের যে স্মল জয়েন্টগুলো রয়েছে সেখানে যখন ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে তখন সেটাকে রিউমাটয়েড আর্থারাইটিস বলা হয়। কিন্তু বিগ জয়েন্ট ছেড়ে কেন স্মল জয়েন্টেরই আপনার ব্যথা হচ্ছে? বিগ জয়েন্ট পাশাপাশি বা বিগ জয়েন্ট ছাড়া স্মল জয়েন্টের এই ব্যথা, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? কি কারণে হচ্ছে এই ব্যথা, কিভাবে হবে নিরাময়? একবার যদি রিউমাটয়েড আর্থারাইটিস আমার হয়ে যায় তাহলে কি চিরতরে এর হাত থেকে রেহাই পাওয়ার উপায় রয়েছে? সব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক অর্থাৎ ডক্টর এস ঘোষাল। অবশ্যই প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে শুধু অনুষ্ঠানে নয়, চেম্বারেও প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন থাকে, তাই অবশ্যই আজকে একটু উত্তর খোঁজার চেষ্টা করব। একদমই, কারণ রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে আজকে আলোচনা করার একটাই কারণ, আজকে বহু পেশেন্ট রয়েছে, এটা একটা ফিমেল প্রিডমিনেন্ট একটা রোগ, মানে মহিলাদের ক্ষেত্রে এই রোগটা সব থেকে বেশি পাওয়া যায়। তা এটা নিয়ে আলোচনা করার একটাই কারণ, এই রোগটা একটা মানুষকে ধীরে ধীরে পঙ্গুত্বর দিকে নিয়ে যায়, মানে তার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, সে হাঁটতে পারবে না, বেঁকে যাবে। হাতের যে জয়েন্টগুলো রয়েছে, মানে ছোট ছোট জয়েন্ট, যেটা আপনি বলছিলেন কি কোন ব্যথায় কোন জয়েন্ট এফেক্টেড হয়, এই রিউমাটয়েড আর্থারাইটিসে মেনলি আমাদের যে স্মল জয়েন্টগুলো রয়েছে, মানে যেমন হাতের আঙুল হলো, কবজি হলো, কনুই হলো, তারপর পায়ের গোড়ালি হলো, পায়ের আঙুলগুলো হলো, এইগুলো মেনলি এফেক্টেড হয়। তারপরে আস্তে আস্তে ধীরে 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 যে জয়েন্টগুলো বড় জয়েন্ট রয়েছে সেগুলো এফেক্টেড হয়। এইগুলো এফেক্টেড হলে আর এর যে ব্যথাটা, এটা অসহনীয় ব্যথা। আপনি রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে কি করে বুঝবেন? যারা অলরেডি ডায়াগনোস পেশেন্ট, মানে যারা অলরেডি জানেন তাদের রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে, তারা তো জানেনই কি হয়। কিন্তু যাদের এখন নতুন শুরু হয়েছে বা একটু অল্প অল্প ব্যথা হচ্ছে, উপসর্গগুলো বুঝতে পারছেন না, ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছেন ব্যথা কমানোর জন্যে, তাদের ক্ষেত্রে আমি প্রথমে একটু লক্ষণগুলো বলে দিই যে এই লক্ষণগুলো হলে আপনারা কিন্তু মানে সতর্ক থাকবেন কি আপনাদের রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে। তার মধ্যে প্রথম যে লক্ষণটা সেটা হচ্ছে মর্নিং স্টিফনেস। যাদের রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে তারাও মিলিয়ে দেখবেন, সকালবেলা উঠবেন যখন তখন একটা জড়তা থাকবে, মানে বিছানা থেকে যখন নামবেন, পাটা ফেলবেন, তখন ভালোভাবে হাঁটতে পারবেন না, হাতের আঙুলগুলো মুঠো করতে পারবেন না, অল্প মুঠো হবে, পুরোটা মুঠো হবে না। যত দিন যেতে থাকবে, যত বেলা গড়াতে থাকবে, তত জিনিসটা নর্মাল হতে থাকবে ধীরে ধীরে। এটা প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? হাতের যে জয়েন্টগুলো রয়েছে, যেমন হাতের আঙুল, কবজি, এইগুলো অনেকের ক্ষেত্রে ফুলে যেতে পারে, মানে সোয়েলিং যেটা বলে, ফোলা ভাব থাকবে, একটা গরম ভাব থাকবে, লাল হয়ে যাবে জায়গাটা, এটা একটা লক্ষণ। 3 নম্বর লক্ষণ কি? একটা লো গ্রেড টেম্পারেচার থাকবে, মানে তার শরীরের মধ্যে ভেতরে ভেতরে মনে হবে সবসময় একটা জ্বর জ্বর ভাব রয়েছে, ঠান্ডা লাগছে, তো এই লক্ষণটা থাকবে। আর কি, একদম লাস্টের দিকে যদি আমরা দেখি নজর করে, কি রিউমাটয়েড আর্থারাইটিস যেসব পেশেন্টদের রয়েছে দীর্ঘদিন ধরে, 5 বছর, 10 বছর, 15 বছর, তাদের একটা ডিফর্মিটি হয়ে যায়, যেটা আমি প্রথমেই শুরুতে বললাম কি একটা সময় তাকে পঙ্গুত্বর দিকে নিয়ে যাবে, হাতের আঙুলগুলো বেঁকে যাবে, যেটাকে ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি বলে। যেমন কাঁটা চামচগুলো থাকে সেরকম কাঁটা চামচের মতো হয়ে যাবে আঙুলগুলো। আমার হাতের কবজির যে জয়েন্টটা, রিস্ট জয়েন্ট যেটাকে বলা হয়, সেটাতে সোয়ান নেক লাইক ডিফর্মিটি হয়ে যাবে। যেমন হাঁসের গলাটা যেমন বেঁকে যায়, সেরকম আমাদের হাতের কবজিটা বেঁকে যাবে, হাত দিয়ে কিছু ধরতে পারবেন না, হাতের কোনো কাজ করতে পারবেন না, পায়ের আঙুলগুলো বেঁকে যাবে। তো এই যে সমস্যাটা, এর জন্যে কিন্তু শুধুমাত্র ব্যথার ওষুধ বা কিছু স্টেরয়েড ইউজ করলে আপনি কিন্তু এখান থেকে মুক্তি পাবেন না। এর একটাই কারণ, এটা কিন্তু ট্রিটমেন্টটা আপনারা একদম রুট থেকে করছেন না।
আজকে যেটা আমরা মডার্ন ভাষায় বলছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা কিন্তু আয়ুর্বেদে এটার নাম হচ্ছে আমবাত। আমবাত মানে কি? আমবাত কথাটা দুটো শব্দ নিয়ে তৈরি, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে বাত। আম কথাটার অর্থ কি হলো? আমরা যখনই আলোচনায় আসি, বহুদিন আমরা এই রোগটা নিয়ে আলোচনা করি, বারবার এই রোগটা নিয়ে আলোচনা করি। আম হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, আমরা দুপুরের লাঞ্চ হোক, রাত্রের ডিনার হোক, সকালের ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স হোক, সেই খাবারগুলো আমাদের প্রপারলি ডাইজেশন হচ্ছে না, মানে পাচন হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, আমাদের অপাচ্য খাদ্যটা, যেটা ইনডাইজেস্টেড ফুড মেটেরিয়াল, সেটা স্টমাকে থেকে যাচ্ছে, খাদ্যথলিতে জমা থাকছে। আর সেই যে অপাচ্য খাদ্যটা, তার নামই হচ্ছে আম। তো এই আমটা কিভাবে আমবাত তৈরি করছে? ওই যে আমগুলো তৈরি হচ্ছে, সেইগুলো বিভিন্ন জয়েন্ট স্পেসে চলে যাচ্ছে, বিশেষ করে ছোট ছোট জয়েন্টগুলো, এবং সেখানে বায়ু দ্বারা আবৃত হয়ে সেখানে আমবাত রোগটা তৈরি করছে। এবার আয়ুর্বেদ কেন এটাকে গোড়া থেকে ঠিক করতে পারে যে আপনাকে দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ বা স্টেরয়েড খেতে হবে না, বা আপনার আঙুলগুলো বেঁকে যাবে না? এটা আয়ুর্বেদ কি করে প্রমিস দিতে পারে? তার একটাই কারণ আমরা এই আম রোগের ট্রিটমেন্টটা আগে করছি। আম যেটা আমাদের শরীরে তৈরি হচ্ছে, সেই আম রোগের ট্রিটমেন্টটা আমরা করছি, তারপরে বায়ু ট্রিটমেন্ট করছি, তবেই এই রোগটা গিয়ে কিন্তু গোড়া থেকে ঠিক হচ্ছে। আম রোগের কি করে ট্রিটমেন্ট করছি সেটা আলোচনায় আসছি অবশ্যই, কারণ আমাদের পেটের সমস্যায় তো আমরা জর্জরিত, এবং পেটের সমস্যার মধ্যে আমরা অনেকেই বলে থাকি যে আমার একটু আমাশার সমস্যা আছে, বা আমাদের পটি থেকে আম বেরোচ্ছে মনে হচ্ছে। এই সমস্যাটা যদি সত্যি আপনাদের থাকে, তাহলে কি আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে একটু একটু করে এগোচ্ছেন? আলোচনায় নিশ্চয়ই ফিরবো, এই ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, সৌরভ হালদার বলছি বাদুড়িয়া থেকে। বাদুড়িয়া থেকে, আচ্ছা বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে গায়ে অ্যালার্জির মতো এরকম বেরিয়েছে, যেটার জন্য আমি ডাক্তার দেখিয়েছি, কাজ হচ্ছে না। এবং আমি এই মুহূর্তে গায়ে যখন আমি সাবান ইউজ করি, সেটা লাইফবয় সাবান থাকে, এছাড়া আমি আর কোনো স্কিনে কিছু দিই না। তো প্রবলেমটা হচ্ছে আমার ঠিকঠাক করতে পারছি না। আচ্ছা, বয়স কত এখন? 27 প্লাস। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন এই সমস্যাটা? প্রায় মাস দেড়েক মতো। মাস দেড়েক। লাল 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 মানে লাল লাল ভাব। জায়গাটা চুলকায় হালকা, মানে মিশমিশ করে? হ্যাঁ। আচ্ছা, আর এর জন্য কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন বা কোনো রিপোর্ট করিয়েছেন? ডাক্তারবাবুকে দেখানো হয়েছে, কিন্তু উনি রিপোর্ট করতে বলেননি। উনি কিছু মলম ইউজ করতে বলেছেন, যেগুলো করার ফলে অনেকটা কমে গিয়েছিল, কিন্তু আবার দেখা গেছে সেটা ফিরে এসেছে। এটা বারবার ফিরে আসবে, মানে বুঝতে পারছি না কিভাবে হয়েছে। ঠিক আছে, আমি এটা নিয়ে আলোচনা করছি, একটু টিভিতে শুনতে থাকুন, শুনুন আপনি। কি করলে ভালো হয় আমি বলছি। তো এনার ক্ষেত্রে যে সমস্যাটা, এটা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, কি অ্যালার্জির যে কোনো সমস্যা। অ্যালার্জির সমস্যাটা কি হচ্ছে, আমাদের মেইনলি যেটা হচ্ছে, আমাদের বায়ু এবং এই রক্ত এবং আমাদের কফ দোষটা এখানে ভিসিয়েটেড হয়। মডার্ন মতে যখন অ্যালার্জি হচ্ছে, আমাদের কিছু হয়তো স্কিনে অ্যালার্জি হচ্ছে, দুটো স্টেরয়েড মলম দিয়ে দিলাম, একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দিলাম, একটা অ্যান্টি হিস্টামিনিক ট্যাবলেট দিলাম। যার ফলে কি হলো, অ্যান্টি হিস্টামিনিক কেন দিচ্ছি? যার ফলে চুলকানিটা ঠিক থাকে, এবং অ্যান্টি অ্যালার্জিকও দিচ্ছি তার জন্য, এবং র্যাশগুলো যাতে কমে। আর ওপর থেকে একটা মলম দিয়ে দিচ্ছি, যেটা লাগানোর ফলে ওটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। কিন্তু ইনি যেখানটায় প্রশ্নটা করছেন, বা ইনি যেখানটায় কথাটা বলতে চাইছেন, যে যখনই আমি জিনিসটাকে বন্ধ করছি লাগানো, তখনই জিনিসটা রিল্যাপস করছে। এটা হবেই, কারণ এইখানে আমি যেমন আজকে আমবাত নিয়ে আলোচনা করছিলাম, আপনার এই রোগটার মধ্যে যেটা অ্যালার্জির মেনলি প্রবলেম, আমরা বলি রক্তটা এবং কফটা, আমাদের তিনটে শারীরিক দোষ রয়েছে অ্যাকর্ডিং টু চরক। এবং আমাদের বিভিন্ন মনীষী রয়েছে, চরক রয়েছে, সুশ্রুত রয়েছে, ভাগবত রয়েছে, এক একজন এক এক ধরনের বলে গেছে। চরক তার মধ্যে তিনটে শারীরিক দোষ বলেছে, একটা বায়ু, একটা পিত্ত এবং একটা কফ। এবং সুশ্রুত যিনি ছিলেন, উনি আর একটা দোষ বলে গেছেন, কি এই বায়ু পিত্ত কফের সাথে রক্তকা দোষ হিসেবে উনি মান্যতা দিয়েছেন। তো এই যে ব্লাডটা, এই ব্লাডটাকে পিউরিফাই করতে হবে, এবং যে কোনো স্কিন ডিজিজ কফ প্রিডমিনেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কফটাকে ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে হবে। এই রক্তটাকে শোধন করার মতো একমাত্র কিন্তু আয়ুর্বেদেই সম্ভব। কারণ এই যে আমি কিছু হার্বসের নাম বলছি, যেমন মঞ্জিষ্ঠা রয়েছে, খদির রয়েছে, সোহাগা রয়েছে, টঙ্কন রয়েছে, চন্দন রয়েছে, এইগুলো কিন্তু আমাদের ব্লাডটাকে পিউরিফাই করে, যেটা কিনা অন্য প্যাথিতে কোনো মতেই সম্ভব না। অন্য প্যাথিতে অ্যান্টি অ্যালার্জিক দেবে, অ্যান্টি হিস্টামিনিক দেবে, যার ফলে সাময়িক মানে সুস্থতাটা আপনি পাবেন।
আপনাকে যদি সুস্থ হতে হয়, আমি বলছি এই রোগটা আর বাড়াবেন না, কারণ 2 মাস গেছে, আপনি চেষ্টা করতে থাকবেন, রোগটা ভেতরে বাড়তে থাকবে। আপনি একটা ব্লাড ফর আইজি টেস্ট করাবেন, ইমিউনোগ্লোবিউলিন ই, ব্লাড ফর আইজি একটা টেস্ট করাবেন। বাদুড়িয়া থেকে ফোন করেছিলেন, বনগাঁটা মনে হয় কাছে হবে না? হতেই পারে। আমাদের বনগাঁতে রিসেন্ট চেম্বার ওপেন রয়েছে 18 তারিখে। 18 তারিখে বনগাঁ চেম্বার ওপেন হচ্ছে, যেখানে ডাইরেক্টর আমাদের ডক্টর বি শর্মা থাকবেন এবং সঙ্গে অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকরা থাকবেন। আপনি তার আগেই 18 তারিখে আসার আগে একটা ব্লাড ফর আইজি করিয়ে নিন, কারণ আজকে হয়ে গেল মনে হয় 15 তারিখ একদম 15 আগস্ট, আজকে স্বাধীনতা দিবস। আপনি এই রোগ থেকে কিন্তু স্বাধীন হওয়ার জন্য আপনি 18 তারিখ অবশ্যই যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন। ওখানে ডাক্তার যেভাবে বলে দেবেন, যে মেডিসিনগুলো দেবেন সেটা খেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 2 থেকে 4 মাসের মধ্যে আপনার রোগটাও ঠিক হয়ে যাবে। ভবিষ্যতে এই রোগটা আর কখনো আপনার শরীরে ফিরে আসবে না। একদম। শুধুমাত্র কিন্তু স্বাধীনতা মানে ওই দেশ স্বাধীন হয়েছিল তা কিন্তু নয়। যখন রোগের পরাধীনতায় যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো রকমের স্বাধীনতা পেলেন না। এই স্বাধীনতাকে উপলব্ধি করার জন্য রোগ মুক্ত একটা জীবন কিন্তু আপনাকে সত্যি পেতে হবে, যেটা ডাক্তারবাবু কিন্তু বললেন। তো প্লিজ চলে আসতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ফোন নাম্বার আপনাদের জন্য স্ক্রিনে কিন্তু রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে বলছি। 2.5 নম্বর থেকে বলো, কি সমস্যা? সমস্যা বলতে আমার না পিরিয়ডটা টাইমে হয় না। বয়স কত তোমার? 21 বছর। 21 বছর মাত্র। আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে এটা কতদিন ধরে লক্ষ্য করছো এই সমস্যাটা? প্রত্যেক মাসে দুটো একটা দিন পর পর করে হয়, কিন্তু এই মাসে 2 দিন পেরিয়ে গেছে। আচ্ছা, না না, আমি বলছি এই যে পিরিয়ড সময় মতো হচ্ছে না, এটা কতদিন লক্ষ্য করছো? 2 মাস, 4 মাস, 1 বছর, কতদিন লক্ষ্য করছো? এটা 1.5 বছরের বেশি। আচ্ছা, কোনো ইউএসজি করিয়েছো এর জন্য বা কোনো ডাক্তারকে দেখিয়েছো? না, একবার দেখিয়েছিলাম। তো সেই ডাক্তারবাবু বলেছিল যে ওটা কোনো ব্যাপার না, কারণ 35 দিনের মাথায় হয়, কারণ 30 দিনের মাথায়, মানে এটা ক্যাজুয়াল ব্যাপার। সেই সময়টা তোমার মেনটেন থাকছে মোটামুটি? 2-1 দিন এপাশ ওপাশ হলে কিছু হয় না, সেটা কি ঠিক থাকছে? হ্যাঁ, সেটা ঠিক থাকছে, কিন্তু এবারে অনেকটাই পেরিয়ে গেছে, মানে ধরুন ডেট 2-3টে পেরিয়ে গেছে। আচ্ছা, পেটে কোনো যন্ত্রণা হয়? মাঝে মধ্যে হয়। আচ্ছা, পেটের কোনো ছবি করানো হয়েছিল সেই সময় নাকি না? না, সেই সময় কিছু করানো হয়নি। কি করাতে হবে? আচ্ছা, আমি সব বলে দিচ্ছি, একটু টিভিতে শুনতে থাকো, আমি সব বলে দিচ্ছি। তো এই যে সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে নর্মাল একটা প্রবলেম থাকে, যেটাকে আমরা পিসিওডি সমস্যা বলি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বা কারোর মধ্যে যদি থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম থাকে, তার ক্ষেত্রেও এই সমস্যাটা আসতে পারে। কিন্তু উনি যেটা বললেন এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কারণ এটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা একটা নতুন একটা এটা অভিজ্ঞতা হয়তো কি আমরা মনে করি কি 28 দিন মানে 28 দিন, আমরা যেটা পড়ছি 28 দিন মানে কিন্তু 28 দিন নয়, +- 2 ডেজ হতে পারে, মানে 2 দিন আগেও হতে পারে 26 দিনের মাথায়, আবার 2 দিন পরেও হতে পারে 30 দিনের মাথায়। কিন্তু এটা তোমাকে খেয়াল রাখতে হবে তার সাথে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, কি 2 দিনটা কি 5 দিন হয়ে যাচ্ছে, বা 5 দিন পিছিয়ে আসছে, বা তোমার পিরিয়ডসের সময় কি অত্যধিক পেটে তলপেটে ব্যথা হচ্ছে, বা ক্লট যাচ্ছে, না ফ্রেশ ব্লিডিং হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করছি, একটা ইউএসজি করাও, একটা ইউএসজি হোল অ্যাবডোমেন বা ইউএসজি হোল অ্যাবডোমেনই করো, একটা পেটের ছবি করো, এটাকে ইউএসজি হোল অ্যাবডোমেন বলে, এটা লিখে রাখো। এই টেস্টটা করিয়ে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আমাদের সাথে একবার যোগাযোগ করো। আর যদি কোনো সমস্যা না ধরা পড়ে, যদি ডেটটা দেখো 2-3 দিন এপাশ ওপাশ হচ্ছে, সেটা নিয়ে চিন্তা করবে না, কিন্তু তবুও আর একটা থাইরয়েডের টেস্ট করাবে, ব্লাড ফর টিএসএইচ, T3 আর T4, এই দুটো রিপোর্ট করিয়ে যদি দেখো সমস্ত কিছু জিনিস ঠিক রয়েছে তাহলে আসার দরকার নেই। আর যদি দেখো কি এইগুলোর মধ্যে কোনো সমস্যা ধরা পড়েছে তাহলে অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করো, কারণ আমি বারবারই বলি এই ধরনের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হোক, থাইরয়েড হোক, এর ট্রিটমেন্ট কিন্তু আপনারা আয়ুর্বেদে করান, কারণ আয়ুর্বেদের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, বা আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে যে রোগগুলোকে ঠিক করার, এটা তো অবশ্যই। কিন্তু তার সাথে সাথে আয়ুর্বেদিক মেডিসিনে কি রয়েছে, সাইড এফেক্টটা খুবই কম। আপনি অন্য কোনো মেডিসিন খেলে তার সাইড এফেক্ট যেটা হতে পারে, আয়ুর্বেদিক মেডিসিন খেলে তার সাইড এফেক্ট সেটা হবে না, এবং রোগটা কিন্তু আপনার একদম গোড়া থেকে নির্মূল হবে।
তো তোমাকে যেটা বললাম তুমি একটু দেখে নাও এই দুটো রিপোর্ট করে, ব্লাড ফর T3 T4 TSH, আর তার সাথে ইউএসজি একটা হোল অ্যাবডোমেন করাও, করিয়ে যদি কিছু ধরা পড়ে 2.5 নম্বর থেকে ফোন করেছিলে, মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নিও, দেখবে অবশ্যই ভালো থাকবে। একদম, তুমি যখন মধ্যমগ্রামে যাবে তুমি দেখতে পাবে যে তোমার মতন 18, 19, 20, 21, 22 এই অল্প বয়সী মেয়েরা তাদের পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়েছে। অনেকে হয়তো তোমার কিছুদিন আগে গেছে, ফলে তারা ভালো রেজাল্ট পাচ্ছে, অনেকে হয়তো তোমার সাথে গেলে তারাও কিন্তু অন্যের কথা শুনে কিন্তু যোগাযোগ করেছে। তাই তুমি একা নাও, তোমার মতন এরকম সমস্যা হাজার জনের রয়েছে, প্রত্যেকে কিন্তু চাইছে সমস্যা থেকে নিজেকে মুক্তি দিতে, সে কারণে তারা বুদ্ধিমানের মতন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেটা তাদের কাছাকাছি চেম্বার, সেই চেম্বারে যোগাযোগ করছে। তোমাকে বা তোমাদের সকলকে, যে সমস্ত অল্প বয়সী মেয়ে বা যাদের একটু বয়স হয়ে গিয়েছে কিন্তু পিরিয়ড সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে, লিউকোরিয়ার প্রবলেম রয়েছে, প্রত্যেকে কিন্তু যোগাযোগ করতে পারেন 9830235527 বা 37 এই নাম্বারে। আমরা রিমোটেড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। অনেকেই অনুষ্ঠান শুনতে শুনতে ভাবছেন যে আমার তো আম বা আমাশার প্রবলেম আছে, তার মানে ডাক্তারবাবু কি আমার জন্য অনুষ্ঠানটা করছেন, মানে আমাকে ইঙ্গিত করে বলছেন যে এই সমস্যাটা ভবিষ্যতে আমারও হতে পারে, মানে আম বা আমাশা থাকলে কি আমার রিমোটেড আর্থ্রাইটিস হতে পারে? অবশ্যই আয়ুর্বেদ মতে সেরকমই ইন্ডিকেট করে, কারণ আমরা যেটা, আপনি ফোনটা নিন, আমি আলোচনা। একদম, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছি স্বপন দাস বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বারাসাত থেকে। বারাসাত থেকে, বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা হচ্ছে আমার না প্রচন্ড পরিমাণে মানে চুল উঠে যাচ্ছে আর পেকে যাচ্ছে, আর আমার প্রচন্ড গ্যাসেরও সমস্যা আছে। বয়স কত আপনার? বয়স 32। 32, এমন কিছু বয়স না। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি আগে? এমনি আমি টুকটাক অয়েল কিনে মাখছিলাম, কিন্তু তারপরে দেখছি কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, হেরিডিটিতে কি আছে, বাবা বা দাদুর চুল পড়ার সমস্যা? বাবার এটা ছিল। বাবার ছিল। আচ্ছা, বাইক টাইক চালাতে হয়, হেলমেট পরো? না, বাইকে বেশি বাইক। আচ্ছা, পেটের সমস্যাটা কত দিনের মোটামুটি? এটা হয়ে গেছে 2 বছর হয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়াটা ঠিক সময় মতো হয়? না না না, খাওয়া এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আমার, মানে এদিক ওদিক হয়। আচ্ছা, তেল ঝাল মশলা কতটা খান? মিলিয়ে যেতে, বেশি হলে খুব কম না, কোনো কোনো বেশি খেলাম, আবার কম খাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো মেইনলি দুটো সমস্যা আমার দেখতে হবে। একটা উনি বললেন হেয়ার লস এবং গ্রেইং অফ হেয়ার, হেয়ারটা পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, এবং তার সাথে পেটের সমস্যা। আমরা স্বাভাবিকভাবে লেম্যান যেটাকে বলি, মানে আমরা ডাক্তার না হলেও আমরা অনেক কিছু ছোট ছোট জিনিস জেনে গেছি, কি পেটের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে আমাদের চুল পড়তে পারে, চুল পেকে যেতে পারে। গ্যাস অম্বলের সমস্যা কোথা থেকে আসছে? গ্যাস অম্বলের সমস্যা আপনার লিভার থেকে আসছে। প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়াটা একটু সময় মতো করতে হবে। সময় মতো যদি খাওয়া দাওয়াটা না করতে পারেন, কারণ কর্মক্ষেত্রে অনেক চাপ থাকে এখনকার দিনে, 1 ঘন্টা ছাড়া ছাড়া 2-3টে বিস্কুট বা 4টে বিস্কুট খান, 2 গাল মুড়ি খান, 2টো ছোলা খান, পেট খালি রাখবেন না। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো তেল ঝাল মশলাটা কম খান। আর তৃতীয় কথা হলো, যেহেতু আপনার হেয়ার লস হচ্ছে এবং তার সাথে একটা গ্রেইং অফ হেয়ার, মানে চুলটা পেকে যাচ্ছে, যেটা আয়ুর্বেদে খালিত্য এবং পালিত্য বলে, এই দুটোকে আটকাতে গেলে একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। তার সাথে আপনার মানে এই ট্রিটমেন্টের মধ্যে কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে এবং কিছু পঞ্চকর্মের থেরাপি রয়েছে, যেগুলো নিলে আপনার এই যে হেয়ার লসটা হচ্ছে, হেয়ার লসটা কেন হচ্ছে? আপনার হেয়ারের যে ফলিকলগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক গ্রোথ পাচ্ছে না, যার ফলে হেয়ার ফলিকলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হেয়ার ফলিকলগুলোকে স্ট্রেনথেন করতে হবে, যার ফলে চুলটা না পড়ে। এবং এরপরেও আমি বলবো, যাদের এই ধরনের চুল পড়ার সমস্যা রয়েছে, অনেক ক্ষেত্রে সামনে থেকে দেখে নিতে হয় কি অবস্থায় রয়েছে। সবসময় তো আমি বলি স্কিন ডিজিজ এবং চুল পড়ার সমস্যা, ওর ফলিকেলটা ঠিক আছে তো, অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন নেই তো স্ক্যাল্পে, বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন নেই তো, বা খুশকির বেশি সমস্যা নেই তো, এইগুলো দেখে নিতে হবে। একটু বারাসাত থেকে ফোন করেছো, চেম্বারটা তোমার খুবই কাছে, মধ্যমগ্রামে চেম্বার। একবার সময় করে এসে একটা টাইম নিয়ে আমাদের সাথে দেখা করো। দেখো, 2টো নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে। আমি বলছি, যদি ঠিকঠাক অবস্থায় এখনও থাকে, আপনার হেয়ার লস এবং হেয়ার যে আপনার পেকে যাচ্ছে, গ্রেইং অফ হেয়ার হচ্ছে, এই দুটোর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে।
রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন এই যে সমস্যা বলছেন এর থেকে আপনি ভালো থাকবেন। একদম। তবে এটা যে এখন আপনারা বুঝতে পারছেন, এটা খুব ভালো লাগে যে চুল পেকে যাচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে, তার জন্য আমার কোনো ইন্টারনাল সমস্যাই কিন্তু দায়ী, এবং সেটার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকই শুধুমাত্র আমাকে হেল্প করতে পারে। জাস্ট আমি গতকালই একজনকে শুনছিলাম, সে বলছিল হেয়ার ফলিং হচ্ছে, একটা স্পা করে নেবে। কিন্তু একটা স্পা কি কোনো ইন্টারনাল সমস্যার সমাধান করতে পারে? একটা স্পা কি সম্পূর্ণভাবে আপনার হেয়ারের সমস্ত যাবতীয় সমস্যাকে দূর করে দিতে পারে? হ্যাঁ, সাময়িকভাবে চুলকে সফট হয়তো করতে পারে, কিন্তু প্রবলেম থেকে আপনাকে কিন্তু পুরোপুরি রিলিফ দিতে পারে না। তাই বুঝুন যে সমস্যা যখন আছে তার ট্রিটমেন্টের জন্য রয়েছেন ডক্টররা। আর যদি আপনি কালার করতে চান, আপনি হেয়ার কাট করতে চান, আপনি চুলকে একটু সফট করতে চান, তখন আপনি যান না পার্লারে, কারণ পার্লারের একটা প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু দুটোকে গুলিয়ে ফেলবেন না যে কখন আপনাকে কোথায় যেতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি অম্বিকা বলছি কালিন্দী থেকে। কালিন্দী থেকে বলুন, কি সমস্যা? আমার সমস্যা মানে আমার না হাতের তেলো, আমার হাতের তেলো বলতে আঙুলগুলো বলুন, মানে ওপরে নয়, শুধু তেলোতে, মানে যে কোনো সিজনে, কোনো সিজন স্পেসিফিক কোনো সিজন নেই, প্রত্যেক যে কোনো সময় না আমি খুব দেখি যে প্রচন্ড বেশি যদি আমি জল ঘাটাঘাটি করি, জল ঘাটার যদি বেশি কোনো কাজ করি, বা লং টাইম যদি আমি এসিতে থাকি, মানে 12 ঘন্টা 13 ঘন্টা যদি লং টাইম এসিতে থাকি, তাহলে আমি দেখি যে আমার হাতের তেলো বা আঙুলের যে মানে হাতের ভেতরে যে আঙুলের চামড়াগুলো, সেগুলো না কেমন একটা সেই কেটে যাওয়ার মতন একটা ছিঁড়ে ছিঁড়ে যায়। কখনো কখনো লাল হয়ে যায় জায়গাটা, কেন হয় আমি বুঝতে পারছি না। জায়গাটা লাল হয়? হ্যাঁ, ছিঁড়ে যাওয়া জায়গাটা, মানে আমাদের কেটে গেলে যেমন হয় ওই রকম কেটে যাওয়ার মতন, স্কিনটা যেন কেমন ফেটে যায়, আর জায়গাটা লাল হয়। কখনো বেশি ডিপ হয়ে গেলে ব্লাড বেরোয়। তো ব্যথা হয় জায়গাটায়? খুব একটা ব্যথা না। পায়ের তলায় হয় না শুধু? ব্যথা হয় না পায়ের তলায়, এটা না, এটা শুধু হাতে হয়, দুটো হাতে। জায়গাটা চুলকায় না? চুলকায় না? না, চুলকায় না। আচ্ছা, এটা কাউকে দেখিয়েছিলেন আপনি? না না, এটা কখনো দেখানো হয়নি কাউকে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা কি বলবো, এটা হয়তো বছর খানিক এরকম হবে, মানে 2-3 বছর হবে। এটা আসলে অ্যাকচুয়ালি খুব একটা এটা গুরুত্ব দিয়ে দেখা হয়নি, কারণ এটা মাঝে মাঝে হয়। এটা আমার বেশি এসির মধ্যে থাকলে, বিশেষ করে এটা শীতকালে একটু বেশি প্রবণতা থাকে, আর এমনি সিজনে জল ঘাটাঘাটি কাজ বেশি হলে তখন এগুলো খুব দেখা যায়। বয়স কত? 27। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি শোনো। তো ওনার যে সমস্যাটা আছে, ওই সমস্যাটা প্ল্যান্টার সোরিয়াসিস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আচ্ছা, তো এটা এইভাবেই শুরু হবে। আর উনি যেটা বলছেন, আমি জিনিসটাকে গুরুত্ব দিইনি বা দিচ্ছি না, তার একটাই কারণ কি, আমার এটা মাঝে মাঝে হয়, এটা শীতকালে দেখা যায় বেশি হয়, আর অন্যান্য সময় জল ঘাটলে বা এসির মধ্যে থাকলে সেটা মানে হয়। কিন্তু আপনাকে আমি একটাই কথা আপনাকে বলবো, যেটা হচ্ছে আপনার সাবান বা ডিটারজেন্ট এই ধরনের জিনিস ইউজ করা যাবে না। সাবান ডিটারজেন্ট ইউজ করলে বেশি হতে পারে, এবং আপনাকে আমি বলে দিচ্ছি এটা কিন্তু প্ল্যান্টার সোরিয়াসিস হওয়ার 70% চান্স। কারণ এই ধরনের যে সমস্যাটা আপনি বললেন, হাতের আঙুলগুলো ফেটে যায়, মাঝে মাঝে ডিপ হয়ে রক্ত বেরোয়, এটা কিন্তু 1 নম্বর কারণ হচ্ছে প্ল্যান্টার সোরিয়াসিস, এবং কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে এটা হতে পারে। আপনার আঙুলগুলো সবসময় পরিষ্কার রাখবে। দেখবেন যখনই হাতের মধ্যে নোংরা বেশি লাগবে, মানে হাতটা ঘেমে যাচ্ছে বা আপনার হাতটা যাই হোক করে ভিজে রয়েছে, সেখানে ধুলো লাগলো, পরের দিনই গিয়ে দেখবেন আপনার হাতটা ফেটে যাচ্ছে। আপনি দেখবেন কোনো পাহাড় জায়গায় বা কোনো ঠান্ডার জায়গায় ঘুরতে যাবেন, সেখানে দেখবেন এই হাতের ওপরের আঙুলগুলো ফেটে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু আপনি নজর দিন, কারণ এই জিনিসটার উপরে নজর যদি আপনি না দেন, আজকে জিনিসটা অল্প অবস্থায় রয়েছে, আপনার বয়স 27, আজকে এই জিনিসটা 37 বা 40 বছর বয়সে গিয়ে যখন এটা পূর্ণভাবে আপনার শরীরের মধ্যে থাকবে, রেগুলার ওয়াইজ থাকবে, তখন কিন্তু এই জিনিসটা আপনাকে বেশি কষ্ট দেবে। এখন জিনিসটা সবে স্টার্টিং হয়েছে। আপনাকেও আমি একই কথা বলবো, প্রথম পেশেন্ট না দ্বিতীয় পেশেন্ট একজন ফোন করে অ্যালার্জি নিয়ে ফোন করেছিলেন, আপনাকেও আমি বলবো একটা আইজি রিপোর্ট করান, ব্লাড ফর আইজি এবং সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, এই দুটো টেস্ট করান। সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্টের মধ্যে আপনার আসবে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, এবং ব্লাড ফর আইজির মধ্যে আসবে আপনার শরীরের মধ্যে ইনফেকশন লেভেলটা কতটা রয়েছে, সেই দুটো আমরা দেখব। এবং উনি কোথা থেকে বলছেন বললেন? কলকাতা থেকে। কলকাতার কোথা থেকে বলছেন? তো কলকাতায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেমন মধ্যমগ্রাম রয়েছে, আমাদের সাউথে ল্যান্সডাউন রয়েছে, নর্থে রয়েছে শোভাবাজার। যেটা আপনার ইজিয়েস্ট হবে একবার অবশ্যই দেখা করুন।
তার সাথে আমরা কিছু মেডিসিন এবং কিছু লোকাল অ্যাপ্লিকেশনের জন্য অয়েন্টমেন্ট দিয়ে দেবো, যেটা লাগালে এই জিনিসটা একদম গোড়া থেকে আপনার ঠিক হয়ে যাবে। ভবিষ্যতে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বা ভবিষ্যতে এই রোগটা আপনাকে আর কষ্ট দেবে না। এই রোগটা একদম মানে গোড়া থেকে একদম ঠিক হবে। আপনি এই জিনিসটাকে অবহেলা করবেন না, এই জিনিসটাকে সারিয়ে নিন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। যাদের হাতের, মহিলাদের হাতের এত সাবানের কাজ, এত জল ঘাটার কাজ করতে হয়, মাঝে মধ্যে হাতে কিন্তু এই ধরনের সমস্যা হয়, ভাবেন জল ঘাটছি বলে আমার সমস্যাটা হলো, একটু শুনে নিলেন ডাক্তারবাবুর কাছ থেকে, এটা কিন্তু সোরিয়াসিস হতে পারে, তাই সচেতনতা বাড়ান। সোরিয়াসিস রোগটা মারাত্মক খারাপ একটা স্কিন ডিজিজ, এটাকে কিন্তু আপনি যদি অবহেলা করেন, ওই যে গুরুত্ব দিচ্ছি না, তাহলে কিন্তু এর কাজ করে যাবে আপনাকে বিপদে কিন্তু ফেলার জন্য। তাই চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনি যদি কালিন্দী থেকে বলে থাকেন বা কালিন্দির দিক থেকে যদি কেউ অনুষ্ঠান দেখে, আমার মনে হয় তবে বোধহয় শোভাবাজার চেম্বারটা কাছে হবে কালিন্দী থেকে, তো আপনি কিন্তু সেখানেও যোগাযোগ করতে পারেন। দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে, একেবারে কালিন্দী থেকে দিল্লিতে পৌঁছে গেলাম, কারণ কলকাতা বলুন, পশ্চিমবঙ্গ বলুন এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। প্রথমে দিল্লির কথা বলবো, সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু থাকছেন দিল্লি চেম্বারে। একটু দিল্লিতে যদি আপনার কোনো পরিচিত মানুষরা থাকে তাদের একটু জানিয়ে দেবেন যে কলকাতায় আসবো তারপরে এনবিপিতে যাব, দরকার নেই, দিল্লিতেই যাচ্ছেন এনবিপি চিকিৎসকেরা। কোচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার বনগাঁ, যেটা 18 তারিখ ওপেনিং, প্রথম দিন থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। প্লিজ যারা বনগাঁটা কাছে বলে মনে করছেন তারা কিন্তু নাম লেখান, কারণ অলরেডি আমি সেদিন দেখলাম মধ্যমগ্রামে এসে প্রায় 7-8 জন বলল এবার তো আমরা বনগাঁয় যাব, যেহেতু এতদিন মধ্যমগ্রাম আসতো, এবার তাদের মনে হচ্ছে বনগাঁটা সুবিধা। তো বনগাঁতে আপনারা অনায়াসে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেক মাসেই চেম্বার থাকবে। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে কিন্তু পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরের ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়ায় ডক্টর বি শর্মাকে, শিলচরেও থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। পাশাপাশি যিনি আছেন, মানে যিনি ছিলেন, তিনি আরেকবার ফোন করুন, অবশ্যই কথা বলতে পারবেন। আরেকটু জানাবো, কলকাতা এবং হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে। সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে, অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে। মঙ্গলবার আপনারা শিবপুর এবং পাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে, বুধবার পাচ্ছেন আপনারা বাল্টিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার আমতলাতে চেম্বার রয়েছে দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য, শুক্রবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবার পাচ্ছেন খিদিরপুর চেম্বারে, রবিবার আবার থাকে ল্যান্সটাউন চেম্বারে। ম্যাডামকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, অবশ্যই কিন্তু শুক্রবার করে তার জন্য যোগাযোগ করবেন, বেলুরে সোমবার করে। এছাড়া কিন্তু ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসক যাদের নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে কলকাতা এবং হাওড়া চেম্বারে পাচ্ছেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়েছেন তারা কি বলছেন, কেমন আছেন, সত্যি যে আমরা এত জোরের সাথে এনবিপির নাম নিচ্ছি, তারাও কি নিচ্ছেন, তারা কি বলছেন, সত্যি তারা উপকৃত, সব বিষয়টা তাদের মুখ থেকে শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? ঝর্ণা ঘোষ। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আর অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ, মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি নাম? মায়া সাহা। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস।
এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ, সেই। হ্যাঁ এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলে? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনভিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস হ্যাঁ আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন? পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই, আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করান ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিলো, এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেকে সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং এটার জন্য আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো, সবসময়ের জন্য কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম?
বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা সত্যি ভালো আছেন, আর ভালো থাকার খবরগুলো সত্যি আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে আমাদের ভীষণ ভালো লাগে। আলোচনা শুরু করেছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে। হয়তো সত্যি আপনার পেটের সমস্যা, একটা ছোট্ট টেনশন কাজ করছে যে ভবিষ্যতে রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে না তো, আবার এটাও ভাবছেন যে পেটের সমস্যা আছে, আবার একটু আঙুলের গাঁটে গাঁটে ব্যথাও হচ্ছে, তবে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস না তো। তো সিমটমগুলো কি? শুধু এই গাঁটে গাঁটে ব্যথাটাই কি একমাত্র সিমটম রিউমাটয়েড আর্থ্রাইটিসকে চিনে নেওয়ার জন্য? একদমই, তার সাথে কিছু ব্লাড রিপোর্ট রয়েছে। আগে ক্লিনিক্যালি ডাক্তারবাবুরা দেখে নেন কি এই লক্ষণগুলো আছে কিনা, তাহলে উনি বুঝতে পারবেন, যে কোনো ভালো ডাক্তারবাবু বুঝতে পারবেন কি হ্যাঁ এই রোগটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তারপরে এর জন্য কিছু ব্লাড রিপোর্ট রয়েছে, যেমন ব্লাড ফর আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, এগুলো করাতে হয়। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস মেনলি অনেক সময় পজিটিভ হয়। আমাদের দু ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস পাওয়া যায়। একটাকে বলা হয় সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটাকে সেরো নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস। মানে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটির সমস্ত লক্ষণ রয়েছে, কিন্তু ব্লাড রিপোর্টে সেটা নেগেটিভ আসছে, আরএ ফ্যাক্টর বিলো 20 বা বিলো 10 বা বিলো 15 বা অ্যান্টিসিসিপি নর্মাল, সেক্ষেত্রে আমরা সেরো নেগেটিভ বলি। এবং সেরো পজিটিভ মানে বোঝাই যাচ্ছে যেখানে লক্ষণগুলো প্রত্যেকটা হুবহু মিলে যায় এবং তার সাথে আরএ ফ্যাক্টরটা হাই থাকে এবং তার সাথে অ্যান্টিসিসিপি হাই থাকে, সেটাকে সেরো পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা বলে থাকি। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমি যেটা আলোচনা করতে যাচ্ছিলাম, কি আপনি জিজ্ঞেস করছিলেন পেটের সমস্যা বা আমের সমস্যা থাকলে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আমি আসছি আলোচনা, আপনি ফোনটা নিন। একদম, কে আছেন একটু দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কোথা থেকে? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে। কি সমস্যা হচ্ছে? বয়স কত? সমস্যা হচ্ছে, সমস্যা আমার খুবই, মানে যখন একটু কাজ করি বা এমনি হয়তো রানিং করি তখন খুব মানে হিতে যায় আর কি, মানে খুব শারীরিক দুর্বলতা, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতন ভাবে। বয়স কত? বয়স কত? 28। তাতেই এখন দুর্বলতা কাজ করছে, হাঁপিয়ে যাচ্ছেন মানে? হ্যাঁ কি বলছেন স্যার? বলছি অল্প কাজ করলে আপনি কি কাজ করেন? না আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্লগিং করি, তো সেরকম কিছু কাজ করার মতো হয় না, খাওয়া দাওয়া ঠিকঠাক মতোই করি, কিন্তু তাও যেন কোথাও শারীরিক দুর্বলতা কাজ করে এরকম মনে হয়, ফিল করি আর কি। মানে হাঁপানি ধরনের হয়, হাঁপিয়ে যাচ্ছেন নাকি উইকনেস? হাঁপিয়ে যায়, ঠিকই বলেছেন। একটু যখনই হয়তো কোথাও গেলাম যেন হাঁপিয়ে যায়, হয়তো ট্রেনে উঠছি, হয়তো ট্রেনে উঠতে উঠতে যেন ওঠার পরে খুব মানে হাঁপানি শুরু হয়ে গেল, এইরকম টাইপের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে হাঁপিয়ে যাওয়ার সমস্যাটা বা এই যে দুর্বলতা, এটা এখন এত কম বয়সে না হয়, মানে পাথেও বলা যায়, না হয় উচিত। কারণ এই যে অল্প কাজ করলাম বা ট্রেনে উঠলাম বা বাসটা ধরলাম, একটু দৌড়ে হাঁপিয়ে যাচ্ছি, এটাই তো দৌড়ানোর বয়স, 28 বছর। হ্যাঁ একদম একদম। আপনাকে প্রথম একটা জিনিস করতে হবে, আপনাকে সুগার রিপোর্টটা প্রথমে করাতে হবে, 2 নম্বর একটা চেস্ট এক্সরে করাবেন, আর 3 নম্বর লিপিড প্রোফাইল এবং থাইরয়েডের রিপোর্টটা করাবেন। এই কয়েকটা রিপোর্ট আপনাকে করাতে লাগবে, কারণ আপনার যে এই যে হাঁপিয়ে যাওয়ার সমস্যাটা, এটা কী থেকে আসছে সেটাকে খুঁজে বের করতে হবে। কারণ একটা মানুষ তো স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি হাঁপিয়ে যায় না। যখন হাঁপিয়ে যাচ্ছেন, আপনার লাংসে কি কোনো সমস্যা রয়েছে, থাইরয়েডের কোনো প্রবলেম আসছে, সুগারের কোনো প্রবলেম আসছে, না আপনার লিপিড প্রোফাইল হাই রয়েছে বা প্রেশারের কোনো সমস্যা রয়েছে, সেগুলো দেখতে হবে যে কী থেকে হয়ে যাচ্ছে জিনিসটা। কারণ আপনি এখন নিশ্চয়ই এই রোগটা নিয়ে এখনও কাউকে দেখাননি বা বেশি রিপোর্ট করেও উঠতে পারেননি। তো আপনাকে বলবো কয়েকটা ভালোভাবে রিপোর্ট করান, ভালো জায়গা থেকে রিপোর্ট করান। যদি মনে করেন একবার এসে দেখা করে আমাদের কাছ থেকে রিপোর্টগুলো লিখিয়ে নিয়ে তারপর রিপোর্ট করাবেন, সেটাও করতে পারেন। নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখুন, সেইভাবেও আসতে পারেন। কিন্তু একটু খেয়াল রাখুন, এখন স্পাইসি ফুড খাবেন না। নেশা যদি কিছু করেন, নেশাটাকে কমিয়ে দেবেন বা নেশাটা বন্ধ রাখার চেষ্টা করবেন। এগুলো মেনটেন করুন এবং খাওয়া দাওয়াটা সময় মতো করবেন এবং তেল ঝাল মশলা একদম এখন খাবেন না। এইগুলো একটু মেনটেন করে দেখুন, যদি কমে যায় তো খুব ভালো, নইলে আমাদের সাথে যোগাযোগ করে একবার রিপোর্টগুলো করিয়ে নিয়ে কিছু মেডিসিন খেয়ে এটা থেকে আগে বেরিয়ে আসুন। কারণ 28 বছরে যদি এটা হয়, 38 বা 58 বছর বয়সে এটা কিন্তু আরও বেশি হবে। সেই জন্যই বলছি অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন, কারণ আয়ুর্বেদের মধ্যে এই ধরনের ট্রিটমেন্ট রয়েছে।
আপনি এখন যদি অন্য প্যাথিতে যেতে চান, হ্যাঁ সেখানে হয়তো কিছু ভিটামিন রয়েছে, কিছু মিনারেল রয়েছে, এইগুলো দেবে আপনাকে, কিন্তু সেটা খেলে পার্মানেন্ট আপনার সলিউশনটা হবে না। আপনার যে জিনিসটার জন্য এই সমস্যাগুলো হচ্ছে সেটার ট্রিটমেন্টটা করতে হবে। সেটা ট্রিটমেন্ট করলে কি হবে, ভবিষ্যতে ওষুধ বন্ধ করলেও আপনার সমস্যাটা ফিরে আসবে না, আপনার সমস্যাটা ঠিকই থাকবে। একবার দেখা করুন, অবশ্যই ভালো থাকবে। একদম। আর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাশার সমস্যা থাকলে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস আসতে পারে আর কি? হ্যাঁ, এটা একটা চান্স থাকে, 10%-এর চান্স থাকে কি আমাশার যদি কোনো সমস্যা থাকে বা হজম হচ্ছে না। আপনি দেখবেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টদের, আপনার সামনে যদি নতুন কোনো পেশেন্ট আসে কখনো, দেখবেন আমরা জিজ্ঞেস করি কি আপনার খিদে ঠিক মতো হয়, খাবার দাবার হজম হয়, পায়খানা পরিষ্কার হয়, এবং উল্টো দিক থেকে উত্তর আসে না, খিদে হতে চায় না, সেরকম খাবার হজম হতে চায় না, পায়খানা পরিষ্কার হতে চায় না। তো এটা কিসের জন্য? আমটা তৈরি হচ্ছে বলে। আমের যদি ট্রিটমেন্ট প্রপারলি না করা যায়, আপনার আমাশার যদি কারোর প্রবলেম থাকে, সেখান থেকে ভবিষ্যতে গিয়ে ব্যথা যন্ত্রণার প্রবলেম সৃষ্টি হতে পারে। এবং আমরা আমের ট্রিটমেন্টটা কেন করব না? আমটা যদি আমাদের শরীরে তৈরি হয়, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস নয়, অনেক ধরনের শরীরের সমস্যা আনতে পারে, শারীরিক দুর্বলতা আনতে পারে, পেটে ব্যথা আনতে পারে। তো আমের ট্রিটমেন্টটা করতে হবে। এবং আমের যে ট্রিটমেন্টটা আয়ুর্বেদের রয়েছে, আমরা যে ট্রিটমেন্টটা করি, সেটা করলে কি দেখা যায়, একদম সম্পূর্ণ আম রোগটা সেরে যায়। মানে আম আর কখনো তৈরি হয় না, কারণ আমাদের স্টমাকের মধ্যে মানে খাদ্যথলিতে আয়ুর্বেদ মতে পাচকাগ্নি বা জঠরাগ্নি রয়েছে, যেটা কিনা আমরা যে খাবারটাকে খাচ্ছি সেটাকে হজম করতে সাহায্য করে। মানে যেরকম আমাদের উনুনে আগুন দিয়ে আমাদের রান্না করা হয়, সেরকমই আমাদের খাদ্যথলির মধ্যে আগুন রয়েছে, যেটা কিনা আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে আরও ভালোভাবে হজম করতে সাহায্য করে, ভালোভাবে পাচন করতে সাহায্য করে। সেখান থেকে মানে এসেন্সটা, যেটা মেন জিনিস, যেটা শরীরে লাগবে সেটাকে বের করে নেয়, এবং আম যেটা সেটাকে বের করে দেয়। তো সেই জন্যই বলছি আগে হজম শক্তিটা ভালো করতে হবে। হজম শক্তি যদি ভালো না থাকে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়। এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে যদি আমাদের ঠিক করতে হয়, তো আমাদের অবশ্যই পাচকাগ্নিকে ঠিক করতে হবে, জঠরাগ্নিকে ঠিক করতে হবে, এবং আম যাতে উৎপন্ন না হয় তার ট্রিটমেন্ট করতে হবে। একদম। তবে কেন হচ্ছে আপনার এত পেটের সমস্যা? কেন পেটের সমস্যার কারণে আসবে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস? অত্যাধিক বেশি খাবারের প্রতি লোভ, নাকি চারিদিকের এত ভেজাল, নাকি এত পলিউশন? সবকিছুই হয়তো একটু একটু করে কাঠগড়ায় দাঁড়াতেই পারে। তবে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু অবশ্যই রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা। স্ক্রিনে দেওয়ার নাম্বার প্লিজ নোট করতে ভুলবেন না। যে কোনো অসুবিধায় আপনারা কিন্তু ফোন করতেই পারেন এনবিপির নাম্বারে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি তাপস দাস বলছি। কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। খড়গপুর থেকে। বলুন, বয়স কত? বয়স 32 বছর। 32 বছর। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে দাঁত ফেলে মানে গ্যাস হয়ে যাচ্ছে, মুখ টক হয়ে যাচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা মিনিমাম 3 মাস মতো হয়ে গেল। বয়স কত বললেন আপনি? 32 বছর। আচ্ছা, খাওয়া দাওয়া সময় মতো করেন? না, ঠিক হয়ে ওঠে না। খাওয়া দাওয়াটা সময় মতো করতে হবে, নইলে তো এই সমস্যাগুলো আরো বাড়বে। হজম ঠিকঠাক হয়? না না না। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? না। তেল ঝাল মশলা বেশি খাওয়া হয়? বাড়ির খাবার খান না বাইরের খাবার খান? না, বাইরে খাওয়া বেশি হয়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আমরা বেশিরভাগ আমরা চেষ্টা করলেও আমরা পেরে উঠছি না, কারণ আমাদের যে ধরনের কাজ আমরা করছি, মানে এগুলোকে বলা হয় মানে যে আমরা কর্মক্ষেত্রে যেটা সকালে আমরা ঠিক সময় খেতে পারছি না। ধরুন একটা লোকের খাওয়ার টাইম হলো 2টোর সময় বা 1:30টার সময়, সেটা আমরা স্কিপ করে গিয়ে 4টের সময় 4:30টার সময় খাচ্ছি, টিফিনটা সময় মতো করতে পারছি না। যখনই এই ধরনের গণ্ডগোলগুলো আমরা করছি, কারণ বায়োলজিক্যাল ক্লক বলে একটা জিনিস অলরেডি আমাদের শরীরে চলতে থাকে, কি আমাকে এই সময় ঘুমোতে হবে, আমাকে এই সময় ঘুম থেকে উঠতে হবে, আমাকে সকালবেলা উঠে এই সময় টিফিনটা করতে হবে, দুপুরে এই সময় খেতে হবে। যখনই আপনারা এই বায়োলজিক্যাল ক্লকটাকে ব্রেক করে দিচ্ছেন, তখনই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসছে। তো আপনাদের প্রথম কথা, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা একটু চেষ্টা করবেন সময় মতো খাওয়া দাওয়াটা করার, তেল ঝাল মশলা এইগুলোকে একটু কম করার। আর তার সাথে যে সমস্যাটা এখন নতুন তৈরি হচ্ছে, এই যে মুখ টক হয়ে যাচ্ছে বলছেন, হজম হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এখনই ইমিডিয়েট ট্রিটমেন্টটা করে সুস্থ হয়ে যাওয়া।
কারণ এইটা যখন ধীরে 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 বাড়তে থাকবে না, তখন অনেক রোগ আমাদের শরীরে আসবে। আজকে যেরকম আমবাদ নিয়ে আলোচনা করছি বা আমাশার সমস্যা, একটা সময় দেখবেন পাইলসের সমস্যা আসছে, কোলাইটিসের প্রবলেম আসতে পারে, জিআই ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, অনেক ধরনের সমস্যা, গ্যাস্ট্রাইটিস হতে পারে, ইসোফেজিও গ্যাস্ট্রাইটিস হতে পারে, আমাদের ফান্ডাসের উপরে একটা সমস্যা হতে পারে, সেখানে এয়ার জমতে পারে। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে ঠিকঠাকভাবে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, তেল ঝাল মশলা কম খেতে হবে, গরম খাবার কম খাবেন, মানে চা হলো, গরম দুধ হলো বা গরম ভাত হলো, গরম ডাল হলো, এগুলোকে জুড়িয়ে খাবেন, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম একদম খাবেন না, এগুলো মাথায় রাখবেন। তার সাথে আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, জাস্ট 3 মাস জিনিসটা চালু হয়েছে, এর কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে, কারণ বহু মানুষ আমাদের কাছে দেখিয়ে এই সমস্ত সমস্যায় তারা কিন্তু আজকে অনেক ভালো রয়েছেন, তাদের আজকে আর কোনো দিন এই সমস্যায় ভুগতে হয় না বা মেডিসিনও খেতে লাগে না। এই যে আমাদের গ্যাস অম্বল হলো, টুক করে গিয়ে দোকানে গিয়ে একটা ওষুধ খেয়ে নিলাম, এটা একদমই উচিত নয়। ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান ছাড়া কোনো ওষুধ, কোনো প্যাথেরই খাওয়া উচিত নয়। নিজেরা যত ডাক্তারি করবেন তত আপনাদের সমস্যাটা বাড়বে। আপনাকে বলছি, আপনি খড়গপুর থেকে ফোন করেছিলেন, আমাদের সিএমও ম্যাডাম ডক্টর এন ভট্টাচার্য প্রত্যেক মাসে 2 বার করে খড়গপুরে যান। সামনের সপ্তাহতেই ওনার খড়গপুরে চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, অ্যাপয়েন্টমেন্ট করে ওনার সাথে একটু দেখা করে নিন। উনি কিছু রিপোর্ট দেবেন, সেই রিপোর্টগুলো করিয়ে নেবেন, আর কিছু খাওয়ার মেডিসিন দেবেন, সেগুলো খাওয়া চালু করবেন। দেখবেন 2 থেকে 3 মাস বা খুব বেশি হলে 4 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা একদম নির্মূল হয়ে যাবে। আর ভবিষ্যতে এই সমস্যা থেকে অন্য কোনো রোগ সৃষ্টি হবে না, বা ভবিষ্যতে এই সমস্যা থেকে আপনাকে আর ভুগতে হবে না। একদম ঠিক কথা। তাই যোগাযোগ তো নিশ্চয়ই করতে হবে, আর যোগাযোগের জন্যই তো যাচ্ছে স্ক্রিনে ফোন নাম্বার 9830235527 বা 37। যে কোনো ধরনের শারীরিক সমস্যা, সেটা পেটের হোক, সেটা আপনার অস্থির সমস্যা হোক, সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা হোক, আপনার স্কিন ওরিয়েন্টেড প্রবলেম হোক, আপনার নার্ভের সমস্যা হোক, আপনার কোনো মানসিক টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন সব কিছু হোক, বা নেশাগ্রস্ততায় ভুগছে আপনার সন্তান, ছোট বাচ্চা তার প্রবলেম রয়েছে, মেয়েদের বিভিন্ন সমস্যা রয়েছে, ইনফার্টিলিটির সমস্যা আপনার রয়েছে, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা রয়েছে, স্কিন বা হেয়ারের সমস্যা আপনার রয়েছে, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যার নাম নিয়ে আমরা শেষ করতে পারবো না, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। অপারেশন ছাড়া যারা ভালো হতে চাইছেন, যারা দীর্ঘদিন মেডিসিন খেতে পছন্দ করেন না, যে একটা সময় কি কোনো কিছু তো স্টপ হওয়া উচিত, সেটা কিন্তু একমাত্র আপনি পাবেন যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। চট করে বলে রাখবো, দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে, কারণ দিল্লি চেম্বার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে আমি তো থাকি কলকাতায়, কিন্তু আমার ছেলে থাকে দিল্লিতে। কিছুদিন আগে একজন দিদিভাই বলছিলেন যে আমার ছেলে দিল্লিতে থাকে, সে দেখাতে চায় এনবিপি চিকিৎসকদের। তো দিল্লিতেই যাচ্ছেন কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করুন নর্থ বেঙ্গলের বন্ধুরা, কোচবিহারে চলে আসুন, ডক্টর এস ঘোষাল কিন্তু সেখানে থাকছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য কিন্তু থাকছেন, যোগাযোগ করুন। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁ নতুন চেম্বারের ওপেনিং, থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তারিখটা বলে রাখবো, 18 তারিখ আগস্ট মাসে বনগাঁ নতুন চেম্বার ওপেনিং। জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুর একেবারে সদ্যজাত সন্তানের মতন সদ্য শুরু হওয়া একটি চেম্বার, তবে অলরেডি প্রচুর রেসপন্স। তো গঙ্গারামপুরে যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। ডক্টর এস ঘোষাল কিন্তু থাকছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরেও থাকছেন ডক্টর এ হালদার পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, আসানসোল, বাঁকুড়া, শিলচর, আগরতলা এই প্রত্যেকটি চেম্বার রয়েছে এবং প্রত্যেকটি চেম্বারে থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। কলকাতায় এবং হাওড়ায় চেম্বার রয়েছে। মধ্যমগ্রামে কিন্তু কলকাতায় আপনারা সোমবার করে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন তাকে অবশ্যই কিন্তু মঙ্গলবার করে আপনারা শিবপুরে পাচ্ছেন, এবং আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সটাউন চেম্বারে। বুধবার পেয়ে যাচ্ছেন বাল্টিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে। বৃহস্পতিবার কিন্তু চেম্বার রয়েছে, আমতলায় চেম্বার রয়েছে। শুক্রবার আপনারা বেলুড়ে পেয়ে যাচ্ছেন, শনিবার খিদিরপুরে পাচ্ছেন, এবং রবিবার আপনারা আবারও ল্যান্সটাউনে পাচ্ছেন। ম্যাডামকে শুক্রবার করে মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন, সোমবার বেলুড়ে পেয়ে যাচ্ছেন। এছাড়া ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে কলকাতা এবং হাওড়ার চেম্বারেও তারা কিন্তু থাকছেন। সকলের জন্য বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, নাম্বারে ফোন করুন, কথা বলুন না, কথা বললে
অনেক বড় বড় সমস্যার সমাধান হয়, তো আপনাদের শারীরিক সমস্যারও নিশ্চয়ই সমাধান হবে যখন এনবিপি তে যোগাযোগ করবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এখন তো হচ্ছি সকালে ঘুম থেকে উঠলে প্রচন্ড হারে মানে গাঁতে ব্যথা হচ্ছে, এই মাঝখানে হলো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? খুব ব্যথা, শরীর ভারী। কতদিন ধরে হচ্ছে দাদা? হ্যাঁ, কতদিনের সমস্যা এটা? মাঝখানে হচ্ছে। মাসখানেক। বয়স কত বললেন? বয়স 35। আচ্ছা, কোথা থেকে বলছেন? বরাহনগর বললেন। বরাহনগর বললেন তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে আমাদের গা হাত পায়ে ব্যথা, এগুলো অনেকগুলো কারণে হতে পারে, যেমন মাসকুলার স্প্যাজম থাকলে, ভারী ভুরি ওজন তুললে, বা জল কম খেলে, ডিহাইড্রেশনের প্রবলেম থাকলে। এরপরও যদি কোনো পলিআর্থারাইটিসের প্রবলেম আসতে পারে ওনার ক্ষেত্রে, কারণ বিভিন্ন লোকের প্রবলেম থাকে কি আমার ডাক্তারবাবু ঘাড়ে, পিঠে, কোমরে, গা হাত পায়ে ব্যথা হচ্ছে। পলিআর্থারাইটিস ব্যাপারটা কি? মানে অনেকদিন পর নামটা শুনলাম পলিআর্থারাইটিস হচ্ছে, কথাটির অর্থ হচ্ছে আমাদের যে আর্থারাইটিসটা হয় সেটা যদি মাল্টিপল জয়েন্টে হয়। পলি কথার অর্থ একের থেকে অধিক। তো একের থেকে অধিক জয়েন্টে যদি আমাদের পেন থাকে, ব্যথা হয় বা সোয়েলিং থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে পলিআর্থারাইটিস বলি। যেমন আমার হাতের আঙুলে ব্যথা আছে, কবজিতে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, কোমরে ব্যথা, এইগুলোকে যদি সব একসাথে থাকে তখন তাকে আমরা পলিআর্থালজিয়া বা পলিআর্থারাইটিস বলি। তো আপনার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে সমস্ত ব্যথা যন্ত্রণা আপনার বলছেন হচ্ছে, মানে একটু কষ্ট হচ্ছে, গা হাত পায়ে ব্যথা, এটা নতুন চালু হয়েছে, সেটা আপনি আগে কারেকশান করুন। আপনি জলটা একটু বেশি করে খান, আর ভারী ভুরি ওজন যদি তুলতে হয় সেটা একটু কম তুলবেন, আর একটু চেষ্টা করবেন কোমর ঝুঁকিয়ে কাজ করা কম করার। এইগুলো করে যদি আপনি ঠিক হয়ে যান তো খুব ভালো। আর যদি মনে হয় কি এগুলো করার পরও আপনি ঠিক হচ্ছেন না, তখন কিন্তু অবশ্যই একটা ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এই রোগটা নিলে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে বাড়বে। দেখুন নিচে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। বরানগর থেকে ফোন করেছিলেন, মধ্যমগ্রাম চেম্বারটা আপনার খুব কাছে হবে বা শোভাবাজার চেম্বারটা কাছে হতে পারে। একবার যদি এই জিনিস যেগুলো বলে দিলাম সেগুলো মেনটেন করে আপনি ভালো থাকেন, তাহলে আসার দরকার নেই। যদি মনে হয় না এগুলো করেও আপনি ভালো থাকছেন না, তবে অবশ্যই একবার যোগাযোগ করুন। কিছু মেডিসিন রয়েছে, কিছু রিপোর্ট রয়েছে, করতে দেওয়া হবে। সেগুলো করলে আপনি দেখবেন 4-5 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। কে আছেন বলবেন। নমস্কার। আমি রণজিৎ বিশ্বাস। কোথা থেকে বলছেন? রামপুরহাট থেকে বলছি। রামপুরহাট, বলুন। আমার খুব মোটামুটি 18 বছর বয়স থেকে এখন 55 বছর বয়স চলছে, তখন থেকে আমি শারীরিক দুর্বলতা অনুভব করি। হ্যাঁ, এবং আমি আমার এমনি যৌন সমস্যায় ভুগছি দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তো এই জন্য ডাক্তারের সাথে কনসাল্ট করতে চাই। আপনি রামপুরহাট থেকে বলছেন বললেন তো? হ্যাঁ, ঠিক আছে। আমাদের বোলপুরে চেম্বার রয়েছে, বুঝলেন, বোলপুরে। আচ্ছা, তো বোলপুরে চেম্বার সামনের সপ্তাহতেই রয়েছে, সামনের উইকে। ঠিক আছে, একটু দেখুন নিচে একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি টিভিতে। ওনার যে সমস্যাটার কথা বললেন এর খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, এবং আপনি এটা চিকিৎসা করলে অবশ্যই উপকৃত হবেন। কারণ বহু লোক রয়েছে যাদের এই সমস্যাটা থাকে এবং এই সমস্যাটা নিয়ে আমাদের কাছেও আসেন। তাদের জন্য কিছু থেরাপি রয়েছে এবং তার সাথে সাথে কিছু মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু খুব এফেক্টিভ, এবং আয়ুর্বেদের মধ্যে এই ধরনের মেডিসিন রয়েছে আমি জোর গলায় বলবো, কারণ অন্য প্যাথিতে এর কোনো মেডিসিন নেই, এর অনেক সাইড এফেক্ট আসতে পারে। আপনি নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা হেল্পলাইন নাম্বার নোট করে নিন। নোট করে ওখানে ওই হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে জিজ্ঞেস করে নিন কি ডাক্তারবাবু বোলপুর চেম্বারে কবে আসছেন। বোলপুর চেম্বারে আপনি চলে আসুন, আমরা কিছু মেডিসিন দিয়ে দেবো, সেগুলো খেলে আপনার যে এই দীর্ঘদিনের এই সমস্যাটা দেখবেন অনেকটাই ঠিক হয়ে গেছে এবং আগের মতো অবস্থায় আপনি থাকতে পারবেন। তো একটু যোগাযোগ করে নিন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। আসলে একটা সময় ছিল যে সময় আয়ুর্বেদ মানে কিন্তু আমরা ভাবতাম কিছু চবনপ্রাশ, কিছু সেক্স ওরিয়েন্টেড প্রবলেমের মেডিসিন, কিন্তু এনবিপি প্রমাণ করে দিয়েছে যে আয়ুর্বেদ যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু দিতে পারে। আমরা প্রত্যেকটা রোগ নিয়ে এজন্য এতটা জোরের সাথে আলোচনা করি, তবে এক্স প্রবলেমগুলো নিয়ে এভাবে লাইভ অনুষ্ঠান করা সম্ভব নয়, এটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তবে এই ধরনের যদি কোনো রকমের সমস্যা আপনাদের থাকে, অবশ্যই এটা একটা শারীরিক সমস্যা বা এটা একটা মানসিক সমস্যা, তো তার জন্য কিন্তু এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে। আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফ দুজনও একসাথে আসতে পারেন বা একাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কোনো রোগকেই ফেলে রাখবেন না,
তার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা একদম 100% কিন্তু রয়েছে। আর আমরা আজকে আলোচনা করছিলাম এই অস্থির সমস্যা, পলিআর্থ্রাইটিস আপনি বলছিলেন, তো আর কি শুনবো, এবং ট্রিটমেন্টও তো রয়েছে এনবিপিতে সবকিছুর। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট রয়েছে, অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট রয়েছে, সেরকম পলিআর্থ্রাইটিস, পলিআর্থ্রালজিয়ার ট্রিটমেন্ট রয়েছে। আমি একটা কথাই বলতে চাই, আমরা যদি দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ বা গ্যাসের ওষুধকে অভ্যাসে পরিণত করি, বা ঘুমের ওষুধ, আজকালকার দিনে আমি দেখি বহু পেশেন্ট, মানে 100টা পেশেন্ট যদি দেখি তার মধ্যে 50 জন মানে 50% ঘুমের ওষুধে অ্যাডিক্টেড হয়ে গেছে। কি এই ওষুধটা না খেলে আমার রাত্রে ঘুম হচ্ছে না, বা আমার সারাদিনের কাজকর্ম, চাপ, মানসিক চিন্তা, আমি রাত্রে ঘুমই হয় না, কোনো মেডিসিন আমাকে দিন। এবং কি ইয়াং জেনারেশনের কথাও বলছি, এরকম আমি বহু পেশেন্ট পেয়েছি, আমি বাইরেও পেয়েছি, যেমন শিলিগুড়ি, কুচবিহার, মালদা, রায়গঞ্জ হোক, বা আমি কলকাতার মধ্যেও পেয়েছি, বা এনবিপির মধ্যে এরকম বহু পেশেন্ট ট্রিটমেন্টের আন্ডারে আছে যাদের ঘুমটা হচ্ছে একটা বড় সমস্যা। তো এই এইগুলোকে যদি আপনারা ঠিক না করতে পারেন, আপনার লাইফস্টাইলটা যদি ঠিক না করতে পারেন, এইগুলো কিন্তু অনেক বড় বড় রোগের সৃষ্টি করে শরীরে। মানসিক দুশ্চিন্তা থেকে কি রোগ না আমাদের শরীরে হতে পারে। সুগার তো ছেড়ে দিন, সুগার তো হবেই, তাছাড়াও আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, যেটা একটা নর্মাল ফ্যামিলি লাইফ রয়েছে সেটা নষ্ট হবে, কাজের ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, সকালবেলার দিকে টায়ার্ডনেস থাকবে, কাজ করার এন্থু হারিয়ে ফেলবেন, মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। তো ঘুমটা সবার আগে দরকার। আমার ব্যথা যন্ত্রণার তো ট্রিটমেন্ট রয়েছেই, গ্যাসের তো ট্রিটমেন্ট রয়েছেই, এবং এই ঘুম, এই তিনটে জিনিস, আমি এই তিনটে জিনিস নিয়ে মেনলি বলতে চাইছি। ব্যথা যন্ত্রণার জন্য মুড়িমুড়কির মতো ব্যথার ওষুধ খাবেন না, যেটা থেকে আপনার কিডনি বা লিভারের ওপর ক্ষতি হতে পারে, পরবর্তীকালে গ্যাস্ট্রাইটিস হতে পারে, সিকেডির মতো সমস্যা হতে পারে, সেটা আপনারা করবেন না, মাথায় রাখুন। যারা করছেন তারা এখনই বন্ধ করুন, কারণ আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসে দীর্ঘদিন ধরে ভুগে, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 15 বছর, মানে এই যে লং টার্ম 15 বছর ব্যথার ওষুধ বা স্টেরয়েড খেলেন, তার তো একটা সাইড এফেক্ট থাকবে রে বাবা। ওনাদের প্যাথিতে এটা হচ্ছে ওনাদের ট্রিটমেন্ট প্রসিডিওর, ওনারা এটাই দেবেন, এটা ছাড়া ওনারা কিছু দিতে পারবেন না। তো আপনার কাছে তার যখন বিকল্প রয়েছে, আয়ুর্বেদ যখন রয়েছে, আয়ুর্বেদের মাধ্যমে যখন রোগ সুস্থ করা সম্ভব হচ্ছে, ব্যথা যন্ত্রণা কমানো সম্ভব হচ্ছে, তাহলে কেন আপনারা ব্যথার ওষুধ মুড়িমুড়কির মতো খাবেন? দ্বিতীয় কথা, এই যে গ্যাসের প্রবলেম বললাম, গ্যাস, অ্যাসিডিটি, চুয়া ঢেকুর, অম্বল, পায়খানা পরিষ্কার হচ্ছে না, আপনারা কেন? আমি দেখেছি বহু মানুষের অভ্যেস রয়েছে, আমি বহু জায়গায় যাই, বহু লোকের বাড়িতে যাই, খেতে বসবে একটা গ্যাসের ওষুধ কেটে খেয়ে নিল। আরে বাবা, গ্যাসটা হচ্ছে কিনা দেখ আগে, সেই প্রবলেমটা হচ্ছে কিনা দেখ, না আমাকে খেতে হবে, আমি গ্যাসের ওষুধটা আগে খেয়ে নিই তারপর খাবো। এটা আমাদের মেন্টাল একটা মানে ডিপ্রেশন হয়ে গেছে, মানে মানসিক রোগ হয়ে গেছে, কি গ্যাসের ওষুধ আমার খেতেই লাগবে। আমি তো বাড়িতে বারবার বলি, আমার নিজের বাড়ির ক্ষেত্রেই বলি, গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ দরকার না পড়লে আপনারা খাবেন না, যখন দরকার পড়বে তখন খাবেন। তো আপনাদের ক্ষেত্রেও আমি সেম কথাটা বলছি, একদম লাস্ট স্টেজ, একদম কিছু করা সম্ভব নয়, একদম ক্রিটিক্যাল অবস্থা, এমার্জেন্সি অবস্থা, তখন খান। নইলে আজকে যেটা আপনারা অভ্যেসে পরিণত করছেন, কি গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ বা এই ধরনের ঘুমের ওষুধ, একটা সময় যখন এমার্জেন্সির জন্য আপনারা নার্সিংহোমে ভর্তি হবেন না, তখন এই ওষুধগুলো কখন আর কাজ হবে না, তখন আপনাকে ইঞ্জেকশন দিতে হবে, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে না, তাছাড়া কোনো কাজ হবে না। তো আপনার কাছে যখন বিকল্প রাস্তা আয়ুর্বেদ বা এনবিপি রয়েছে, আপনারা ব্যথা যন্ত্রণা হচ্ছে আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন। গ্যাসের সমস্যা, পেটে ব্যথা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, গ্যাস অম্বল, চোঁয়া ঢেকুর, জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আপনারা আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ তো রয়েছে, আয়ুর্বেদ তো পারে, আয়ুর্বেদ সেরম সারাচ্ছে বলেই আজকে আমাদের এনবিপির এতগুলো জায়গায় চেম্বার ওপেন হচ্ছে, এত জায়গায় আমরা ছড়িয়ে পড়েছি। এবং সেরকমই ঘুমের ক্ষেত্রে বলছি, ঘুমের ওষুধটাকে কিন্তু অভ্যাসে পরিণত করবেন না। আজকালকার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বিশেষ করে বলছি, 25, 26, 20, 28 এই বয়সের ক্ষেত্রে আজকে আমি দেখছি হাই পাওয়ারের তারা মেডিসিন, অ্যান্টি অ্যাংজাইটিক ড্রাগ খাচ্ছে, অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ খাচ্ছে। আরে বাবা, ওটা খেলে তো অমানুষের মতো ঘুমোবি। আবার অনেকে বলে, ডাক্তারবাবু বাড়িতে না এসি তো নেই, গরম লাগে, তাই গরমটাকে কাটানোর জন্য আমি ঘুমের ওষুধ খেয়ে শুই। আরে এটা কোনো কথা হলো রে বাবা? তো শরীরটা তো খারাপ হয়ে যাচ্ছে, তুই রেগুলার এটা যদি অভ্যেস করতে থাকিস তো ভবিষ্যতে গিয়ে অনেক 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 সমস্যা হবে, অ্যাংজাইটি থেকে বহু সমস্যা আসতে পারে, এবং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বিশেষ করে বলছি, পরবর্তীকালে ইনফার্টিলিটির সমস্যা আসতে পারে। তো এইগুলোকে আমাদের ঠিক করতে হবে, এগুলো না ঠিক করলে আমাদের শরীরকে আমরা ভালো রাখতে পারবো না। আজকে কেন লাইফ স্পাইনটা এত ছোট হয়ে আসছে? আগেকার দিনে মা, ঠাকুমা, দাদুদের কথা ভাবুন না, 90, 80, 88, 100 অব্দি ব্যাটিং করে দিত। আর আজকালকার দিনে 40 বছর বয়সে স্ট্রোক হয়ে যাচ্ছে, 35 বছর বয়সে চোখটা খারাপ হয়ে যাচ্ছে, 37 বছর বয়সে কিডনি খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, এটা
কেন? এটা আমাদের জন্য বাড়ছে, এটা আমাদের কারণে বাড়ছে। আমরা ঠিকমতো এটাকে আমরা ব্যবহার করতে পারছি না, আমরা ঠিকমতো শরীরকে যত্ন নিতে পারছি না। তো শরীরের যত্ন নিন প্রত্যেকে, অবশ্যই ভালো থাকবেন। আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, প্রাকৃতিক উপায়ে আপনারা শরীরকে ভালো রাখুন। একদম। আর পরবর্তী এপিসোডের দিকে নজর রাখুন, কারণ আজকে হয়তো আলোচনা হলো না আপনার সমস্যাটাকে নিয়ে, পরের দিন কিন্তু নিশ্চয়ই আলোচনা হবে। তাই সঙ্গে থাকুন, এনবিপির ফোন নাম্বার নোট করুন, ফোন করুন, যোগাযোগ করুন। বাড়িতে বসে শুধুমাত্র অনুষ্ঠান শুনে কিছুটা লাভ আপনি পাবেন, সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট কিন্তু হবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।